বন্ধুরা, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি আবার চলে এসেছি এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপারে ইউনিট 9 ডায়াসপোরা লেসন 4 নিয়ে, বাংলাদেশি কমিউনিটি ইন দ্য ইউকে। ইনস্ট্রাক্টর হিসেবে আমি আছি অনিন্দ্য কুমার চৌধুরী। চলো আমরা লেসনটা শুরু করে দিই। Migration from Bangladesh to Britain started in 1930s and was predominantly a Sylheti phenomenon. খুব ডিফিকাল্ট দুটো ওয়ার্ড আমরা এই সেন্টেন্সে দেখে ফেললাম। ওয়ান ইজ প্রিডমিনেন্টলি অ্যান্ড দি আদার ইজ ফেনোমেনন। প্রিডমিনেন্টলি মানে হলো প্রধানত, আর ফেনোমেনন মানে হলো একটা বিষয় বা যেটা আমরা দেখতে পাচ্ছি বা যেটা শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে। সো মাইগ্রেশন ফ্রম বাংলাদেশ টু ব্রিটেন স্টার্ট ইন 1930s and it was predominantly a Sylheti phenomenon. অর্থাৎ বাংলাদেশ থেকে ব্রিটেনে বসবাসের জন্য গমন শুরু হয় 1930-এর দশক এবং প্রধানত এটি ছিল একটি সিলেটি ঘটনা। Men of this particular geographical area employed by the British ship companies first started the process of migration. এই দেখো বন্ধুরা, কিভাবে প্রথমে মাইগ্রেশনটা শুরু হয়, কিভাবে সিলেট থেকে ব্রিটেনে আমাদের বাংলাদেশিদের যাওয়া শুরু হয়। সো তখন বেসিক্যালি আমরা বাংলাদেশি ছিলাম না, বাট এই রিজনের কথা তারা বলছে যে রিজন থেকে, এই জায়গাটা থেকে মানুষ কিভাবে ব্রিটেনে যাওয়াটা শুরু করে। সো বিষয়টা এরকম হয়েছিল যে ব্রিটিশ জাহাজ কোম্পানি কর্তৃক নিয়োগকৃত এই নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলের মানুষেরা প্রথম বিদেশে গমনের প্রক্রিয়া শুরু করে। These men were largely illiterate and belonged to the landless peasantry. সো বন্ধুরা, ইলিটারেট মানে হলো নিরক্ষর, আর পেজেন্ট্রি মানে হলো কোনো দেশের কৃষক সম্প্রদায়। এই সেন্টেন্সটা দিয়ে বোঝানো হচ্ছে যে মানুষগুলো বেশিরভাগই ছিলেন নিরক্ষর এবং ভূমিহীন কৃষক শ্রেণীর পর্যায়ে, তাদের নিজেদের কোনো ভূমি ছিল না। After the World War II, due to labor shortages, the British government encouraged labor migration from its former colonies. যেহেতু ওয়ার্ল্ড ওয়ার 2 এর পরে তাদের কাছে লেবার শর্টেজ ছিল, সেই লেবার শর্টেজটাকে ওভারকাম করার জন্য তারা কিন্তু তাদের যে আগের কলোনিগুলো ছিল সেই কলোনি থেকে তারা লেবার নিচ্ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর শ্রমিক ঘাটতির কারণে ব্রিটিশ সরকার তার পুরাতন উপনিবেশগুলো থেকে শ্রমিক অভিবাসনের উৎসাহ দেন। The post-war British economy demanded cheap and plentiful labor, much of which was recruited from South Asia. So এখানে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি প্লেন্টিফুল মানে কিন্তু অনেক বেশি, প্রচুর পরিমাণে। সো পোস্ট ওয়ার একটা খুব ইন্টারেস্টিং ওয়ার্ড। এটা কিন্তু ওয়ারের পরে, যুদ্ধের পরে, যুদ্ধ পরবর্তী ব্রিটিশ অর্থনীতিতে সস্তা এবং প্রচুর পরিমাণ শ্রমিকের প্রয়োজন ছিল, যার অধিকাংশই দক্ষিণ এশিয়া থেকে নিয়োগ দেওয়া হয়েছিল। Since Sylhet had already forged a strong link with the UK, most new labor was drawn from there. তো বন্ধুরা, আমাদের সাউথ এশিয়া থেকে না হচ্ছে ভালো কথা, কিন্তু পার্টিকুলারলি সিলেটের সাথে ইউকের একটা স্ট্রং লিঙ্ক ছিল। সেই লিঙ্কটা কি জন্য সেটা আমরা এখনো জানি না, বাট একটা স্ট্রং লিঙ্ক ছিল। সেই লিঙ্কের কারণে কিন্তু ইউকে থেকে লেবার সিলেটে যাচ্ছিল। এই সেন্টেন্সটা বাংলাতে বলতে গেলে আমরা বলতে পারি, যেহেতু সিলেটের সাথে ইতিমধ্যে যুক্তরাজ্যের একটি দৃঢ় সম্পর্ক গড়ে উঠেছিল, তাই অধিকাংশ শ্রমিক সেখান থেকেই নেওয়া হয়। Sylhetis, based in the UK, helped each other to integrate into the new society by providing credit, arranging documents and gradually spreading the network. সো আমাদের যে সিলেটিরা আছে তারা কিভাবে ইউকেতে ইন্টিগ্রেট মানে হলো সেখানে সেটেল হওয়া, সেটা কিভাবে হলো, তারা কিভাবে ওখানে নিজেদেরকে মানিয়ে নিলেন। তারা আগের যে সিলেটিরা ছিলেন তারা নতুন সিলেটিদেরকে ক্রেডিট মানে হলো যে ঋণ দেয়া, তাদেরকে টাকা ধার দেয়া, অ্যারেঞ্জিং ডকুমেন্টস, তাদের যে ডকুমেন্টগুলো ছিল, যে দলিলপত্র ছিল, কাগজপত্র ছিল, সেগুলোকে কিন্তু অ্যারেঞ্জ করতে হয়। এটা খুব একটা ডিফিকাল্ট একটা প্রসেস, মানে অনেক কাগজপত্র লাগে ডেফিনেটলি এই কাজের জন্য, যদি তুমি একটা দেশ থেকে একটা দেশে চলে যাচ্ছ, রাইট। অ্যান্ড গ্র্যাজুয়ালি স্প্রেডিং দ্য নেটওয়ার্ক। এই যে নেটওয়ার্কটা, কিসের নেটওয়ার্ক, আমাদের যে সিলেটিতে যে একটা নেটওয়ার্ক ইউকেতে, রাইট। সো এই নেটওয়ার্কটা আস্তে আস্তে বড় হচ্ছিল, স্প্রেড আউট হচ্ছিল এই তিনটা জিনিসের মাধ্যমে, ঋণ দেওয়ার মাধ্যমে, ডকুমেন্টগুলো সাহায্য করার মাধ্যমে, আর নেটওয়ার্কটা বড় করার মাধ্যমে কিন্তু আমাদের সিলেটিরা একজনকে সাহায্য করতে করতে তারা সেই জায়গাটাতে অভ্যস্ত বা সেই জায়গাটাতে আস্তে আস্তে মিশে যায়। সো এই সেন্টেন্সটা আমরা বাংলাতে বলতে পারি, যুক্তরাজ্যে বসবাসরত সিলেটিরা টাকা যোগান দেওয়ার মাধ্যমে, কাগজপত্র জোগাড় করার মাধ্যমে এবং ধীরে ধীরে নেটওয়ার্ক ছড়িয়ে দেওয়ার মাধ্যমে নতুন সমাজে অঙ্গীভূত হতে একে অন্যকে সাহায্য করেছিলেন। সো বন্ধুরা, আমি যে বলেছিলাম যে ইন্টিগ্রেট হওয়া, সেটা খুব ভালো একটা বাংলা এখানে আমরা করে ফেলেছি, যে অঙ্গীভূত, ওই সোসাইটির ভিতরে ঢুকে যাওয়া, মিশে যাওয়া। During the 1950s, the numbers increased dramatically. এই যে 1950-এর দশকে কিন্তু এই সংখ্যাটা খুব ব্যাপকভাবে বৃদ্ধি পায়। However, along with people from poorer backgrounds, a small number of urban, upper and middle class Bangladeshis also migrated even before World War II for higher education and settled in the UK. So আমাদের কিন্তু বাংলাদেশ থেকে যে শুধুমাত্র
আমরা যে পড়েছিলাম যে ইলিটারেট আর হচ্ছে যে যাদের ভূমিহীন, যাদের নিজেদের ভূমি নেই, যারা পেজেন্ট্রি, ইলিটারেট পেজেন্ট্রি, এই দুটো আমরা ওয়ার্ড পড়েছিলাম এর আগের স্লাইডে। এই ধরনের মানুষরা নাকি যাচ্ছিল শুধু ইউকেতে, কিন্তু এখনও দেখতে পাচ্ছি যে তাদের পাশাপাশি কিছু আরবান মানে হলো শহর থেকে আপার মিডল ক্লাস বাংলাদেশিস, তারাও কিন্তু যারা হচ্ছে যে মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত, এই দুই শ্রেণীর মানুষই কিন্তু ইউকে যাচ্ছিল। কিসের জন্য যাচ্ছিল? দে আর গোয়িং ফর হায়ার এডুকেশন। তারা উচ্চশিক্ষার জন্য যাচ্ছিল অ্যান্ড সেটেলড ইন দ্য ইউকে। তারা গিয়ে কিন্তু বাংলাদেশে আসে নাই, অনেকজন হচ্ছে ইউকেতে সেটেল করে গিয়েছিল। তো দ্য সেন্টেন্স লুকস লাইক দিস। 1950-এর দশকে তাদের সংখ্যা নাটকীয়ভাবে বেড়ে যায়, এটা আমরা আগে সেন্টেন্সে পড়েছি। তারপরে দরিদ্র মানুষ সহ শহুরে অভিজাত এবং মধ্যম শ্রেণীর বাংলাদেশিরা উচ্চতর শিক্ষার জন্য এমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বেই দেশ ত্যাগ করেছিলেন এবং যুক্তরাজ্যে স্থায়ী হয়েছিলেন। According to 2001 census 283,063, 283,063 Bangladeshis lived in the UK, which is 0.5% of the total population. Okay, তো ইউকের টোটাল পপুলেশনের মধ্যে 0.5% ওয়াজ বাংলাদেশি, যে সংখ্যাটা হলো এটা। আর সেটা কিন্তু 2001-এর কথা, সেটা অনেক অনেক আগের কথা। সো এটা মনে হয় এখন আরও বেড়েছে। সো এই সেন্টেন্সটা আমরা বলতে পারি 2001 সালের আদমশুমারি অনুযায়ী 2,83,063 জন বাংলাদেশি যুক্তরাজ্যে বসবাস করেন, যা মোট জনসংখ্যার 0.5%। In Britain, they are primarily concentrated in the Greater London, and the third generation of Bangladeshi population, those born and bred in Britain, constitute half of the community. এখানে বন্ধুরা কনস্টিটিউট মানে হলো একটা অংশ হওয়া। সো আমাদের যে লন্ডনের যে কমিউনিটি আছে, ব্রিটেনের যে কমিউনিটি আছে, সে কমিউনিটির একটা বড় পোর্শন কিন্তু আমাদের এই থার্ড জেনারেশন বাংলাদেশি। থার্ড জেনারেশন বাংলাদেশি মানে হলো বর্ন অ্যান্ড ব্রেড ইন ব্রিটেন। বর্ন অ্যান্ড ব্রেড মানে হলো যে ওখানেই তাদের জন্ম হয়েছে, ওখানে তারা বড় হয়েছে। এই গ্রেটার লন্ডনে আমাদের এই সেই পপুলেশনটা খুব কনসেন্ট্রেটেড। আমরা যদি একটু গুছিয়ে সেন্টেন্সটা বাংলায় বলি, ব্রিটেনে প্রাথমিকভাবে তারা বৃহত্তর লন্ডনে কেন্দ্রীভূত হন এবং বাংলাদেশি জনসংখ্যার তৃতীয় প্রজন্ম যারা ব্রিটেনে জন্মগ্রহণ করেন এবং সেখানে বেড়ে ওঠেন, তারাই সম্প্রদায়ের অর্ধেক। The largest Bangladeshi population outside London is located in Oldham, and the others are scattered across Birmingham. So এখানে বন্ধুরা অ্যাকচুয়ালি যারা থার্ড জেনারেশন, তারা কিন্তু এই পপুলেশনের যে একটা বেশিরভাগ অংশ, সেটা কিন্তু অ্যাকচুয়ালি একটা ভুল ইনফরমেশন ছিল। তারা বেশিরভাগ না, তারা সেই পপুলেশনের অর্ধেক। The largest Bangladeshi population outside London is located in Oldham, and the others are scattered across Birmingham, Luton, and Bradford. সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে কোথায় কোথায় বাংলাদেশিরা আছে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশিরা ওল্ডহ্যামে আছে, আমরা দেখতে পাচ্ছি তারা বার্মিংহামে আছে, লিউটনে আছে, আর ব্র্যাডফোর্ডে আছে। লন্ডনের বাইরে ওল্ডহ্যামে সবচেয়ে বেশি বাংলাদেশি মানুষ বাস করেন এবং অন্যেরা বার্মিংহাম, লিউটন এবং ব্র্যাডফোর্ডে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। সো লন্ডনে তো অনেক বেশি আছে, আর লন্ডনের বাইরে হচ্ছে এই 4টা জায়গার কথা এখানে উল্লেখ করা হলো। British Bangladeshis are predominantly Muslims. Studies reveal that the second and the third generation Bangladeshis seem to uphold their Muslim identity rather than their identity as Bangladeshis. সো এই সেন্টেন্স থেকে আমরা বুঝতে পারছি যে আমাদের যে ব্রিটেনে যে বাংলাদেশিরা আছেন তারা কিন্তু তাদের মেজরিটি হচ্ছে মুসলিমস। স্টাডিজ রিভিল দ্যাট দ্য সেকেন্ড অ্যান্ড থার্ড জেনারেশন। সো এই সেন্টেন্স থেকে আমরা বুঝতে পারছি যে গবেষণা দেখা যায় যে দ্বিতীয় এবং তৃতীয় প্রজন্মের বাংলাদেশিরা তাদের বাংলাদেশি পরিচয়ের চেয়ে তাদের মুসলিম পরিচয় ধারণে বেশি আগ্রহী। সো এটা আমাদের একটা স্টাডিজ আমরা দেখতে পাচ্ছি। সো আপহোল্ড মানে হলো ধারণ করা, তাদের পরিচয়টা ধারণ করা। একটা আইডেন্টিটি আপহোল্ড করা মানে হলো সেই পরিচয়টা ধারণ করা। However, the absence of a strong tie does not mean that the Bangladeshi community is completely detached from their homeland. এখানে একটা স্ট্রং টাইয়ের একটা অ্যাবসেন্স দেখতে পাচ্ছি। কোন স্ট্রং টাইটা? দেখো বন্ধুরা, আমরা এর আগে স্লাইডে পড়লাম যে থার্ড জেনারেশন যেই বাংলাদেশিরা আছে ইউকেতে, তারা কিন্তু তাদের বাংলাদেশি যে আইডেন্টিটি সেটা খুব একটা বেশি এক্সপ্রেস করছে না। সেখানে দেখে মনে হচ্ছে যে হ্যাঁ, মানে তাদের যে বাংলাদেশের সাথে তাদের যে টানটা, সে টানটা হয়তো অতটা মজবুত না, অতটা স্ট্রং না, তারা হয়তো বাংলাদেশের প্রতি অতটা টান অনুভব করে না। সো এখানে আমরা বলছি যে না, যদিও টানটা খুব একটা বেশি অনুভব করা যাচ্ছে না, তো তার মানে কিন্তু এই না যে বাংলাদেশি কমিউনিটি একদম কমপ্লিটলি ডিটাচড ফ্রম দেয়ার হোমল্যান্ড। এটা কিন্তু না। একটু সুন্দর করে যদি গুছিয়ে বলি সেন্টেন্সটা, শক্তিশালী বন্ধনের অনুপস্থিতি থাকা সত্ত্বেও বাংলাদেশি সম্প্রদায় তাদের জন্মভূমি থেকে পুরোপুরি কিন্তু বিচ্ছিন্ন না। ইন দি এরিয়া অফ গ্লোবালাইজেশন অ্যান্ড দ্য সোশ্যাল নেটওয়ার্কিং, like other diaspora communities, British Bangladeshis are also linked to their countries of origin by phone, mail, internet and television. এখানে বন্ধুরা দেখতে পাচ্ছি যে থ্যাঙ্কস টু গ্লোবালাইজেশন, এই সেন্টেন্সটাতে বন্ধুরা বলছে বিশ্বায়ন এবং সামাজিক যোগাযোগের এই যুগে
অন্যান্য অভিবাসী সম্প্রদায়গুলোর মতো ব্রিটিশ বাংলাদেশিরা ফোন, মেইল, ইন্টারনেট এবং টেলিভিশনের মাধ্যমে তাদের আদিভূমির সাথে সম্পৃক্ত। আদিভূমি মানে হলো বন্ধুরা এখানে কান্ট্রিজ অফ অরিজিন বোঝানো হচ্ছে যে যেই দেশে তাদের জন্ম সে দেশের সাথে তারা কিন্তু এই যে ফোন, মেইল, ইন্টারনেট আর টেলিভিশনের মাধ্যমে তারা কিন্তু যোগাযোগ করতে পারছে। খুব ইন্টারেস্টিং বন্ধুরা এই ফেনোমেননগুলো তোমরা কিন্তু একটু নোট ডাউন করে রাখো বা একটু মনে রাখো যে কীভাবে তারা বাংলাদেশের সাথে যোগাযোগ করছে, এটা আমাদের পরে কাজে লাগবে। By the virtue of technological advancement, communication of news is rapid and sustained. Sustain মানে হলো continuing for extended periods of time without interruption. আচ্ছা, সো এই যে আমরা টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টগুলোর কথা বললাম যে ফোনের মাধ্যমে যোগাযোগ হচ্ছে, ইমেল বা মেল, ইন্টারনেট, টেলিভিশন, সেগুলো যে শুধু দ্রুত তাই না, সেগুলো দ্রুত অ্যাট দ্য সেম টাইম সাস্টেন, সেগুলো চলছে, এমন না যে থেমে আছে, এমন না যে কোনো সমস্যা হচ্ছে, সেটা খুব ইজি, দ্রুত, আর সেগুলো চলতেই আছে। প্রযুক্তিগত উন্নয়নের ফলে সংবাদ আদান প্রদান দ্রুত ও নিরবিচ্ছিন্ন থাকে, which gives migrant communities a sense of belonging to multiple homes, যা অভিবাসী সম্প্রদায়গুলোকে একাধিক দেশের নাগরিক হওয়ার উপলব্ধি দেয়। In particular, the first generation of the migrants continues, বন্ধুরা এখানে হবে the first generation of migrants continues to regard Bangladesh, continues হবে এখানে to regard Bangladesh as the central to their identity. এখানে বলছে বন্ধুরা লাস্ট সেন্টেন্সটাতে বলছে বিশেষভাবে প্রথম প্রজন্মের অভিবাসীরা বাংলাদেশকে তাদের পরিচয় কেন্দ্র হিসেবে বিবেচনা করেন। এখানে বন্ধুরা তোমাদের কি মনে হয়, এখানে কিন্তু যারা প্রথম প্রজন্ম, তারা যখন প্রথম বাংলাদেশ থেকে যারা গেছেন সেই যে প্রজন্ম, তারা কিন্তু বাংলাদেশের সাথে স্বাভাবিক যে তাদের বাংলাদেশি আইডেন্টিটিটা তারা তাদের একদম সেন্ট্রালে রাখবে, কারণ হচ্ছে তারা বাংলাদেশ থেকে গিয়েছে, দে মিস বাংলাদেশ। আর যারা ওখানেই বড় হয়েছে, ওখানে জন্ম হয়েছে যাদের, তারা কিন্তু ওখানেই বড়, তারা বাংলাদেশের কথা শুনেছে, কিন্তু তারা যেহেতু বাংলাদেশ থেকে যায় নাই, তারা হচ্ছে বাংলাদেশের জন্য টানটা তাদের একটু কিছুটা হলেও, হয়তো তারা এরকম সুযোগ পায়নি সেই টানটা ফিল করার জন্য, কিন্তু তাদের যে ওল্ডার জেনারেশন, দ্য ফার্স্ট জেনারেশন অফ দ্য ব্রিটিশ বাংলাদেশিস, তারা কিন্তু খুবই এই টানটা ফিল করে, বাংলাদেশকে তারা অনেক বেশি করে মিস করে, এটা কিন্তু অস্বীকার করা যাচ্ছে না। খুব ইন্টারেস্টিং একটা প্যাসেজ আমি পড়ে ফেললাম, এখন আমরা প্র্যাকটিস করে করে আরেকবার এই লেসনটা রিভিশন দিয়ে ফেলছি। অ্যাজ ইউজুয়াল বন্ধুরা আমাদের একটা কলম এ আছে, কলম বি আছে, আমরা প্রত্যেকটা মিনিং একবার পড়ে ফেলবো বা বুঝে ফেলবো, যেটা আমরা প্রত্যেকটা ভিডিওতেই করি। তারপর হচ্ছে যে আমরা মেলানোর চেষ্টা করবো যে কোনটার সাথে কোনটা মিলে। কলম এ, ইললিটারেট। ইললিটারেট মানে হলো বন্ধুরা নিরক্ষর, প্লেন্টিফুল মানে হলো প্রচুর, সেন্সাস মানে হলো আদমশুমারি, ক্রেডিট মানে হলো ঋণ, ডকুমেন্টস মানে হলো দলিল বা কাগজপত্র, কনস্টিটিউট মানে হলো গঠন করা, সোশ্যাল নেটওয়ার্কিং মানে হলো সামাজিক যোগাযোগ, আইডেন্টিটি মানে হলো পরিচয়, অ্যাবান্ডেন্ট মানে হলো অঢেল, অনেক, প্রচুর, সার্ভে, সার্ভে মানে হলো জরিপ করা, আনএডুকেটেড, আনএডুকেটেড মানে হলো নিরক্ষর, কম্পোজ মানে হলো গঠন করা, পার্সোনালিটি মানে হলো ব্যক্তিত্ব, লিঙ্কিং উইথ আদার্স এটা মানে হলো অন্যদের সাথে যোগাযোগ করা, লোনস মানে হলো ঋণ, পেপার্স মানে কাগজপত্র। সো বন্ধুরা তোমরা যদি আমার সাথে কলম এ কলম বিটা ভালো মতো পড়ে থাকো, অলরেডি কিন্তু তোমরা বুঝতে পারছো যে কিছু কিছু ওয়ার্ড কিভাবে বা কিছু কিছু ফ্রেজ কিভাবে আরেকটা ফ্রেজ বা আরেকটা ওয়ার্ডের সাথে মিলে যায়। এখন বন্ধুরা আমি এগুলোকে নাম্বার করে দিচ্ছি, কেন বলো তো, যাতে করে আমি এই নাম্বারগুলোর সাথে কলমের যে ওয়ার্ড বা ফ্রেজগুলো আছে সেগুলো আমি ম্যাচ করে ফেলতে পারি। ইললিটারেট, ইললিটারেট মানে হল নিরক্ষর, যারা হচ্ছে যে নিরক্ষর। সো ইললিটারেটের খুব কাছাকাছি কি ওয়ার্ড এখানে আছে বন্ধুরা, আমরা যদি একটু দেখার চেষ্টা করি। অ্যাবান্ডেন্ট মানে প্রচুর, হচ্ছে না, সার্ভে, আনএডুকেটেড, এই যে বন্ধুরা আমরা পেয়ে গিয়েছি আনএডুকেটেড, আমাদের কিন্তু নিচে যেতে হচ্ছে না, বা তাও আমরা এক নজর বুলিয়ে দেখতে পারি যে কম্পোজ, পার্সোনালিটি, লিঙ্কিং উইথ আদার্স, এখানে লোনস, পেপার, কোনো জায়গাতে কিন্তু আমাদের পড়াশোনা বা ইললিটারেট বা লিটারেসি নিয়ে কোনো কিছু বলা নেই। সো দ্য ওনলি ম্যাচ দ্যাট উই হ্যাভ ইজ আনএডুকেটেড। সো ইললিটারেটের সাথে যাচ্ছে আনএডুকেটেড। প্লেন্টিফুল, প্লেন্টিফুল মানে অনেক, প্রচুর। প্লেন্টিফুলের একটাই ওয়ার্ড আমি এখানে দেখতে পাচ্ছি, কোনটা বলো তো বন্ধুরা? প্রথমেই যেটা আছে অ্যাবান্ডেন্ট, এটা মানে কিন্তু প্রচুর। নিজেরও যতগুলো ওয়ার্ড আছে তোমরা পড়ে দেখতে পারো, কোনো ওয়ার্ডে আপনি প্লেন্টিফুল বা প্রচুর বা অনেক, অধিক, মোর, এই ব্যাপারটা কিন্তু কোনো ওয়ার্ড রিফ্লেক্ট করছে না। সো অ্যাবান্ডেন্ট আমাদের চলে যাচ্ছে প্লেন্টিফুলের সাথে, আনএডুকেটেড আমাদের হয়ে গেল, অ্যাবান্ডেন্ট আমাদের হয়ে গেল। সেন্সাস, সেন্সাস মানে কিন্তু বন্ধুরা একটা আদমশুমারি। তো আদমশুমারি বা সেন্সাস এটা কি আসলে? এটা হচ্ছে যে কয়জন মানুষ ওখানে আছে সেটা একটা জরিপ করার মতো না, জরিপ করা, জরিপের ইংলিশ কিন্তু বন্ধুরা সার্ভে। সো সেন্সাসের সাথে আমরা সার্ভেকে খুব সহজেই মিলিয়ে দিতে পারছি। ক্রেডিট,
ক্রেডিট মানে বন্ধুরা ঋণ নেওয়া, আর এই সবগুলো ওয়ার্ডের মধ্যে কম্পোজ মানে ঋণ নেওয়া না, পার্সোনালিটি তার সাথে ঋণের কোনো কিছু নাই, লিঙ্কিং উইথ আদার্স এটা নেটওয়ার্কিং হতে পারে, ঋণের সাথে কোনো কিছু নাই, লোনস এখানে আমরা পেয়ে গেছি, ক্রেডিট মানে হলো লোনস, পেপার মানে কিন্তু এর সাথে কোনো কিছু নাই ঋণের সাথে, সো ক্রেডিটের সাথে আমরা বসাচ্ছি লোনস। ডকুমেন্টস মানে কাগজপত্র, সেটা আমরা অলরেডি দেখেছি, পেপার্স, সো খুবই নিঃসন্দেহে আমরা এখানে পেপার্স বসিয়ে দিচ্ছি। কনস্টিটিউট মানে হলো কোনো কিছুর একটা অংশ, একটা পার্ট, সো কনস্টিটিউটের সাথে কি কি মিলতে পারে, পার্ট। দেখো কম্পোজ সেটা মেবি হতে পারে, কাজ কম্পোজিশন, অংশ, পার্ট এসব কিছুই কাছাকাছি মিনিংয়ের শব্দ। পার্সোনালিটি মানে কোনো একটা মানুষের ব্যক্তিত্ব, সেটা তো হচ্ছেই না, কোনো একটা অংশের সাথে লিঙ্কিং উইথ আদার্স এটা আবার নেটওয়ার্কিংয়ে চলে যাচ্ছে, সেটাও হচ্ছে না। সো কনস্টিটিউট এই দুটো শব্দই পাশাপাশি যাচ্ছে, কম্পোজ হয়ে গেল। সোশ্যাল নেটওয়ার্কিং মানে কিন্তু অন্যদের সাথে যোগাযোগটা বজায় রাখা, সেখানে আমরা দেখতে পাচ্ছি খুবই সহজে লিঙ্কিং উইথ আদার্স। অ্যাকচুয়ালি এই দুটো বা আমরা যতগুলো ওয়ার্ড কাটছি, বারবার একই শব্দ বা বারবার একই ফ্রেজ পড়তে পড়তে আমাদের অলমোস্ট মুখস্থ হয়ে গেছে যে সোশ্যাল নেটওয়ার্কিংয়ের সাথে আমাদের যে লিঙ্কিং উইথ আদার্স, যে নেটওয়ার্কিং আমি বারবার বলছিলাম, সেটাই মিলবে। সেখানে সোশ্যাল নেটওয়ার্কিংয়ের সাথে মিলিয়ে দিচ্ছি লিঙ্কিং উইথ আদার্স। ফাইনালি একটাই কলামেতে একটাই কলাম বিতে বাকি আছে, তাও আমরা মিলিয়ে নিচ্ছি আইডেন্টিটি, মানে একটা মানুষের ব্যক্তিত্ব। এই যে বলতে বলতে আমাদের মুখে এসে পড়লো আইডেন্টিটি, ব্যক্তিত্ব, সাথে মিলে যাচ্ছে পার্সোনালিটি, একটা মানুষের ক্যারেক্টার, পার্সোনালিটি, আইডেন্টিটি, রাইট? সবগুলো কিন্তু কাছাকাছি শব্দ। সো আইডেন্টিটির সাথে আমরা বসিয়ে দিচ্ছি পার্সোনালিটি। উইথ দ্যাট উই আর ডান উইথ অল দ্য ওয়ার্ডস অফ কলাম বি। তার সাথে আমাদের এক্সারসাইজটা শেষ হয়ে গেল। লেটস মুভ অন। আবার বন্ধুরা ঠিক আগের লেসনের মতনই আমাদের কোয়েশ্চেন আনসার এখানে আছে। Who were the first generation of Bangladeshis to migrate to the UK and how did they migrate? তো প্রথম জেনারেশনে বাংলাদেশিরা কারা মাইগ্রেট করেছিল ইউকে, তারা গিয়েছিলেনটা কিভাবে? আনসারটা বন্ধুরা আমরা আমাদের প্যাসেজে পেয়েছিলাম, একটু গুছিয়ে যদি আমরা দেখি আনসারটি কীরকম হবে। ডিউরিং দ্য কলোনিয়াল এজ, একদম কখন? উপনিবেশের সময়, কলোনিয়াল এজ, যখন ব্রিটিশ কলোনি ছিল আমাদের এই রিজিয়নে, এই সাবকন্টিনেন্টে, দ্য পিপল অফ সিলেট রিজন ওয়ার এমপ্লয়েড বাই দ্য ব্রিটিশ শিপ কোম্পানিজ, জাহাজে তাদের চাকরি ছিল চিপ লেবারার্স। দে ওয়ার মোস্টলি ইলিটারেট, ল্যান্ডলেস পেজেন্টস। সো ইলিটারেটের সাথে একটা এখানে কমা হবে, ইলিটারেট, ল্যান্ডলেস পেজেন্টস। দে স্টার্টেড টু মাইগ্রেট টু দ্য ইউকে ফ্রম দ্য 1930s। আচ্ছা ঠিক আছে, কীভাবে গেল তারা? এখন বন্ধুরা কারা গিয়েছিল সেটা কিন্তু অলরেডি এখানে বলে দেওয়া হয়েছে। আচ্ছা কারা গিয়েছিল? সিলেট থেকে গিয়েছিল। আর তারা কারা ছিল? তারা হচ্ছে যে ইলিটারেট, ল্যান্ডলেস পেজেন্টস। সো এই মানুষেরা গিয়েছিল। সো দ্যাট অ্যান্সার্স দ্য ফার্স্ট কোয়েশ্চেন। অ্যান্ড হাউ ডিড দে গেট দেয়ার, কীভাবে গিয়েছিল? দে ওয়েন্ট ইন দ্য 1930s। এটা যদিও আনসার করছে যে কখন গিয়েছিল, বাট ইট কুড বি ইনকর্পোরেটেড ইন দ্য আনসার। আচ্ছা ঠিক আছে, এই টাইমে তারা গিয়েছিল। আফটার ওয়ার্ল্ড ওয়ার II, the British government recruited laborers from its former colonies. Due to strong link with the UK, the people of the Sylhet region received the opportunity. সো তারা কীভাবে গিয়েছিল? এই যে ওয়ার্ল্ড ওয়ার II এর পরে ব্রিটেনে যে লেবারের যে একটা শর্টেজ ছিল, শ্রমিকের একটা শর্টেজ ছিল, সেই স্বল্পতাটাকে কাটানোর জন্য আগের যেই কলোনিগুলো ছিল সেই কলোনি থেকে তারা লেবার নিয়েছিল। সো এখান থেকে এই ব্যাপারটা থেকে এই অপরচুনিটিটা কিন্তু আমাদের কাছে আসে, এই সিলেটে আসে। These people were the first generation of Bangladeshis to migrate to the UK. এইভাবে তারা ইউকেতে গিয়েছিল। Who were the second generation of Bangladeshi migrants in Britain and what reasons did they have for going to Britain? ঠিক আছে, তো ফার্স্ট জেনারেশন কারা ছিল? যারা হচ্ছে যে ওই যে আমাদের ওয়ার্ল্ড ওয়ার II এর পরে ব্রিটেনের যে একটা শর্টেজ ছিল লেবারের, সেটাকে কাটানোর জন্য আমাদের এই সিলেট থেকে লেবার নেওয়া হচ্ছিল। সো তারা হচ্ছে দ্য ফার্স্ট জেনারেশন, মোস্টলি বেশিরভাগ। কিন্তু সেকেন্ড জেনারেশন, তাদের পরে আরেকটা যে ওয়েভ যায়, আরেকটা যে জেনারেশন যায়, প্রজন্ম যায়, তারা কারা ছিল? সেকেন্ড জেনারেশন কিন্তু বন্ধুরা আমাদের মনে আছে যে তারা যারা হচ্ছে যে পড়াশোনার জন্য ব্রিটেনে গিয়েছিল, তারা ওখানে সেটেল হয়ে যায়। দে বিকেম দ্য সেকেন্ড জেনারেশন অফ বাংলাদেশি মাইগ্রেন্টস ইন ব্রিটেন। সো বন্ধুরা আমরা আনসারটা দেখে ফেলি। Even before World War II, a few urban middle-class Bangladeshis also migrated to the UK for higher education. World War II তে তো আমাদের প্রথম জেনারেশন যায়, ভালো কথা, কিন্তু এখানে কিন্তু আরেকটা কথা তারা বলছে যে ইভেন বিফোর World War II, এমন না যে World War II এর পরেই যারা গিয়েছে তারাই যে সেকেন্ড জেনারেশন, সেটা কিন্তু না। তাদের আগে, World War II এর আগে যারা গিয়েছে, তাদের মধ্যে যারা এই যে আপার মিডল ক্লাস বা আরবান জায়গা থেকে যারা গিয়েছে, শহরের জায়গা থেকে যারা গিয়েছে, তারা এডুকেশনের জন্য, উচ্চশিক্ষার জন্য ইউকেতে যারা যায় আর সেখানে সেটেল করে, দে ফর্মড দ্য সেকেন্ড জেনারেশন। তারাই সেখানকার সেকেন্ড জেনারেশনটা হয়ে যায়। দিস বাংলাদেশি মাইগ্রেন্টস আর কল্ড দ্য সেকেন্ড জেনারেশন অফ বাংলাদেশি মাইগ্রেন্টস ইন ব্রিটেন। Which class dominated in the first two generations of Bangladeshi migrants to Britain?
Were all the migrants in the 1950s illiterate and poor? ওকে বন্ধুরা, আমরা খুব ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন আমরা দেখে ফেলি। A small number of urban upper and middle class Bangladeshis also migrated even before World War II for higher education and settled in the UK. প্রথমে আমাদেরকে বলছে যে হ্যাঁ, যে আমাদের যারা ইলিটারেট ছিল বা পেজেন্ট্রিতে যারা ছিল তাদের পাশাপাশিও অল্প কিছু আরবান বা শহর থেকে আপার মিডল ক্লাস বাংলাদেশি ইউকেতে গিয়েছিল ইভেন বিফোর ওয়ার্ল্ড ওয়ার টু, সেখানে সেটেল হয়েছিল। অ্যাজ দিস ক্লাস ওয়াজ নট কম্পারেটিভলি রিচ, As this class was comparatively rich and educated, it dominated in the first 2 generations of the Bangladeshi migrants to Britain. কাদের ওখানে বেশি আধিপত্য ছিল, কারা ওখানে খুব ভালো মতো সার্ভাইভ করতে পারছিল, এই ব্যাপারটা কিন্তু এখানে বলা হচ্ছে যে হ্যাঁ, যেহেতু তারা কম্পারেটিভলি রিচ, মানে কম্পেয়ার করলে তাদের একটু টাকা পয়সা বেশি ছিল, তারা একটু বেশি শিক্ষিত ছিল, সো তারাই কিন্তু প্রথমে ওখানে সুন্দর করে সেটেল হতে পারছিল, তারা ওখানে আধিপত্য বিস্তার করতে পারছিল একটু বেশি ভালোভাবে। নো, অল দ্য মাইগ্রেন্টস ইন দ্য 1950s ওয়ার নট ইলিটারেট অ্যান্ড পোর। সো যে কথাটা বন্ধুরা আগে বলেছিলাম, জাস্ট বিকজ ইউকে থেকে কাজের জন্য বা শ্রমিক নেওয়ার জন্য আমাদের সিলেট থেকে যে অনেক লোক নেওয়া হচ্ছে, তার মানে তো এনা যে শুধু শ্রমিকই নেবে এমন তো কোনো রুলের কথা আমরা পড়ি নাই এই প্যাসেজে। সো শ্রমিকের পাশাপাশি যারা ধরো যে উচ্চশিক্ষার জন্য যাবে, যারা ওখানে গিয়ে সেটেল করবে, এরকম মানুষও কিন্তু বাংলাদেশ থেকে বা সিলেট থেকে গিয়েছে। সো নো, 1950 থেকে যে শুধুমাত্র যে ইলিটারেট বা পোর বা শুধু শ্রমিক হিসেবে গিয়েছে ব্যাপারটা ওরকম না, মানুষ উচ্চশিক্ষার জন্য গিয়েছে, যারা শহর থেকে গিয়েছে, যারা কম্পারেটিভলি রিচ, এরকম মানুষ ওখানে গিয়েছে। Why do Bangladeshi migrants prefer to settle down in Britain? এটা কিন্তু বন্ধুরা আমরা পড়েছিলাম যে ব্রিটেনে কোন জায়গাটাতে বলতো বাংলাদেশের সব থেকে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে সেটেল করার জন্য। দ্য আনসার ইজ বাংলাদেশি মাইগ্রেন্টস প্রেফার টু সেটেল ডাউন ইন ব্রিটেন ইন গ্রেটার লন্ডন। গ্রেটার লন্ডন হচ্ছে যে সব থেকে মেন আনসারটা, আর গ্রেটার লন্ডনের পাশাপাশি আরও অনেক জায়গাতে তারা ছড়িয়ে ছিটিয়ে আছে, হেয়ার এন্ড দ্যার, এখানে এরকম স্ক্যাটার ফর্মে আছে এখানে সেখানে। সে জায়গাগুলো কোনগুলো? উই ক্যান সি ওল্ড হ্যাম, বার্মিংহাম, লিউটন আর ব্র্যাডফোর্ড, এই 4টা জায়গাতে তারা ছড়িয়ে ছিটিয়ে আছে। এটি কিন্তু আমরা আমাদের প্যাসেজে পড়েছিলাম। How do Bangladeshi migrants in Britain connect to their country at this time? So, কিভাবে দেশের সাথে তারা যোগাযোগ করছে? খুব ইজি আনসার। এখন আমরা কিভাবে যোগাযোগ করি বলতো এক দেশ থেকে আরেক দেশে? এই যে ইমেলের মাধ্যমে বা শুধুমাত্র মেলের মাধ্যমে, চিঠিপত্রের মাধ্যমে যোগাযোগ করা যায়, বাট দ্য ফাস্টার ওয়েজ আর ইমেল, ফোন কলস, ইন্টারনেট। সো এগুলি কিন্তু আমাদের আনসার। At this time, Bangladeshi migrants in Britain connect to their country by phone, mail, internet and television. হুবহু আমাদের প্যাসেজের আনসারটা। According to the passage, which generation of Bangladeshi migrants is most closely connected to Bangladesh and which generation feels the least for the country? যে কোন জেনারেশনের বাংলাদেশের জন্য সব থেকে বেশি টান আছে আর কোন জেনারেশনের সব থেকে কম টান আছে, এই ব্যাপারটা এখানে জিজ্ঞাসা করছে যে কাদের টান বাংলাদেশের জন্য বেশি, কাদের টান অতটা বেশি হওয়ার সুযোগ পায়নি। So according to the passage, the first generation of Bangladeshi migrants is the most closely connected to Bangladesh and the third generation feels the least for the country. এই থার্ড জেনারেশন কোনটা বলো তো বন্ধুরা? যারা ওখানে বর্ন অ্যান্ড ব্রেড, এই ফ্রেজটা কিন্তু আমরা ওখানে পড়েছিলাম যে বর্ন অ্যান্ড ব্রেড, যারা ওখানে জন্ম, ওখানে তারা বড় হয়েছে, তারা হচ্ছে সেই থার্ড জেনারেশন। দিস ইজ অ্যান একাডেমিক এসে বেসড অন রিসার্চ অ্যান্ড সার্ভেইজ। সো রিসার্চ মানে হলো গবেষণা, যে অনেক জায়গা থেকে অনেক তথ্য সংগ্রহ করে সার্ভে। এই যে বন্ধুরা আমরা পড়েছিলাম যে কতজন বাংলাদেশে ওখানে থাকে, সেটা কত পার্সেন্ট পুরো পপুলেশনের, আমরা এই ব্যাপারগুলো পড়েছিলাম। সো কোন বছরে আদমশুমারিতে কত পপুলেশন পাওয়া যায়, এগুলো কিন্তু সার্ভের ব্যাপার বা জরিপের ব্যাপার। কাউন্ট করে দেখতে হয়, ইনফরমেশন কালেক্ট করতে হয়, নাম্বারস। এটা একটা একাডেমিক এসে, ভালো কথা, সেটা রিসার্চও হয়েছে এর উপরে, তার জরিপও ছিল। এই দুটোই কিন্তু আমরা এই এসেতে দেখতে পাচ্ছি। Point out words and phrases used in the passage that indicate the academic nature of the writing. সো বন্ধুরা এখানে কিছুটা ক্রিয়েটিভিটিরও ব্যাপার আছে, যে তুমি কতগুলো ওয়ার্ড বা ফ্রেজ বের করতে পারো। নট নেসেসারি যে আমি যেগুলো বের করছি সেটাই শুধু যে তোমার লিখতে হবে, ব্যাপারটা ওরকম না, তুমি নিজে কতগুলো পেতে পারো। এই এসে দেখে, এই প্যাসেজটা দেখে তোমার কোন কোন ওয়ার্ড আর কোন কোন ফ্রেজ তুমি দেখতে পাচ্ছ যেগুলো দেখে মনে হচ্ছে যে না, এটা আসলে একটা একাডেমিক একটা নেচার। এই একই লেখা কিন্তু তোমার ধরো যে একটা ম্যাগাজিনে দিলে হয়তো অনেকে পড়তো না, বা এটা কিন্তু একটা একাডেমিক এসের মতো। সো কোন ওয়ার্ডগুলো দেখে, কোন জিনিসগুলো দেখে তোমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ, এটা আসলে একটা একাডেমিক বা একটা স্কুলে পড়ার মতো একটা রাইটিং। তো বন্ধুরা আমি কিছু জিনিস, কিছু ওয়ার্ডস আমি হচ্ছে যে আইডেন্টিফাই করেছি, তোমরা আরও আইডেন্টিফাই করতে পারো। আমি দেখেছি ফেনোমেনন, স্ট্রং লিঙ্ক, এই যে একটা যে সার্ভে ব্যাপার আছে, সার্ভে কথাটা যখন আসে তখন কিন্তু আমরা চিন্তা করি যে কোনো একটা প্যারামিটারের সাথে একটা প্যারামিটারের কোনো একটা যোগসূত্র আছে কিনা, যে একটা বাড়লে আর একটা বাড়ছে বা কোনটা কত তাড়াতাড়ি বাড়ছে। সো স্ট্রং লিঙ্ক, এটা একটা
ফ্রেজ হতে পারে, ড্রামাটিক্যালি এটাও হতে পারে, সেন্সাসটা কিন্তু সার্ভের সাথে খুব ভালোভাবে যাচ্ছে, যে সেন্সাস বা সার্ভে, সো এটা অবশ্যই একটা ওয়ার্ড যেটা বোঝাচ্ছে যে এটা একটা একাডেমিক এসে যেখানে সার্ভে করা হয়েছে। সো CENSUS, সেন্সাস। থার্ড জেনারেশন, ক্রেডিট, ডকুমেন্টস, ডায়াসপোরা, সোশ্যাল নেটওয়ার্কিং, এই সবগুলো ফ্রেজ বা ওয়ার্ড দেখে কিন্তু আমরা বুঝতে পারছি যে এটা কিন্তু একটা একাডেমিক এসে ছিল। ইট ওয়াজ নট অ্যান এসে ফর এন্টারটেনমেন্ট পারপাসেস, এটা আমাদের শেখার জন্য, জানার জন্য, ইনফরমেশনের জন্য। দ্য প্যাসেজ ইজ অর্গানাইজড অন দ্য বেসিস অফ ক্রোনোলজি। ক্রোনোলজি মানে কি বললো তো বন্ধুরা? টাইম অনুযায়ী, সময়ের সাথে সাজানো। দ্যাট ইজ ইন দি অর্ডার অফ অকারেন্স ইন টাইম। Show how the writer carefully organizes the information assembled in the passage according to time periods and generations. তো chronologically মানে হলো যে আমরা ধরো যে বলি না, আমি সকালে প্রথমে ঘুম থেকে উঠেছি, আমি ব্রাশ করলাম, নাস্তা করলাম, আমি স্কুলে গেলাম, বাসে আসলাম, আমরা কিন্তু এভাবে বলি আমাদের দিনটাকে। আমি তো বলি না যে আমি দুপুরে এটা করেছি, সকালে এটা করেছি, রাতে এটা করেছি, আবার বলি না যে সন্ধ্যায় এটা করেছি, এভাবে না। আমরা কিন্তু একটা পার্টিকুলার অর্ডারে আগাই, সময়ের অর্ডারে আগাই। সেই সময়ের অর্ডারে আগালে সেটাকে বলে ক্রোনোলজিক্যালি আগানো বা ক্রোনোলজির সাথে আগানো। এখন কোন ওয়ার্ড বা ফ্রেজগুলো দেখে তোমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ এখানে সময়ের একটা ধারা মেনটেন করা হচ্ছে? আমি কিছু তোমাদেরকে সাহায্য করি, তোমরা প্যাসেজ থেকে অবশ্যই এগুলো আরও পাবে। বলা হচ্ছে ফার্স্ট জেনারেশন, ঠিক আছে, একদম প্রথম জেনারেশনের কথা বলছে, ফাইন। বলা হচ্ছে 1930s, আচ্ছা ঠিক আছে, এখানে আরেকটা সময়ের কথা আসলো। বলা হচ্ছে আফটার ওয়ার্ল্ড ওয়ার টু, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, সো এখানে আবার একটা সময়ের ব্যাপার আছে যে কখন হয়েছে ঘটনাগুলো, আফটার ওয়ার্ল্ড ওয়ার টু। বলা হচ্ছে 1950s এর কথা, 1930s আগে বলেছি, তারপর আবার 1950s এর কথা কিন্তু বলা হয়েছে, বিফোর ওয়ার্ল্ড ওয়ার টু বলা হয়েছে, তারপর 2001 সেন্সাসের কথা বলা হয়েছে। সো এই যে ফার্স্ট জেনারেশন, 1930s, 1950s, ওয়ার্ল্ড ওয়ার টু এর আগে, ওয়ার্ল্ড ওয়ার টু এর পরে, 2001, সো কখন কোনটা হয়েছে, এভাবে যে সময়ের সাথে যে ব্যাপারগুলোকে সাজানো। সো এটাই হচ্ছে যে এই ওয়ার্ডগুলো বা এই ফ্রেজগুলো বা নাম্বারগুলো দেখে আমরা বুঝতে পারছি যে হ্যাঁ ইয়েস এটা ক্রোনোলজিক্যালি সাজানো হয়েছে। Discuss the use of facts and figures in the passage. What purposes do they serve and how are they organized? So অনেক বিশাল একটা কোয়েশ্চেন এখানে। দিস ইজ ভেরি ভেরি ক্রিয়েটিভ। তোমার প্যাসেজটা দেখে যেরকম মনে হয়েছে যে কোন কোন ফ্যাক্ট এখানে ইউজ করা হয়েছে, ফিগার মানে কিন্তু এখানে বন্ধুরা আমরা ছবি তো খুব একটা দেখতে পাচ্ছি না, আমরা এখানে ফিগার মানে সম্ভবত তোমাকে নাম্বারই বোঝাচ্ছে। এখানে ফিগার মানে নাম্বার মিন করতে পারে যে কোন কোন নাম্বার তুমি দেখতে পাচ্ছ, কী কী সংখ্যা দেখতে পাচ্ছ, কী কী সংখ্যা দেখতে পাচ্ছি আমরা, কী কী ফ্যাক্ট আমরা দেখতে পাচ্ছি, আর হোয়াট পারপাস ডু দে সার্ভ, কেন দেওয়া হয়েছে সেগুলো, কী কারণে, অ্যান্ড হাউ আর দে অর্গানাইজড। ফ্যাক্ট আর ফিগার নিয়ে আমরা অনেক কিছু বলতে পারি। আমাদের এই প্যাসেজে আমরা অনেকগুলো ফ্যাক্ট দেখেছি, নাম্বার দেখেছি। সো দ্য ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স ইন দ্য প্যাসেজ show us when, from where, how Bangladesh is migrated in the UK. The facts show which class of the migrants went to the UK. The facts describe the identity of the different generations of Bangladeshi migrants. It also gives us an idea of the figure of Bangladeshi migrants living in the UK. সো ফিগার মানে কিন্তু এখানে বোঝাচ্ছে যে কয়জন ওখানে থাকে, সেটা একটু জনসংখ্যার মতো বলা হচ্ছে আমাদের প্যাসেজে। আরও বলা হচ্ছে দ্য ফ্যাক্টস অলসো গিভ আস অ্যান আইডিয়া ওয়েদার বাংলাদেশি কমিউনিটিস ইন ব্রিটেন আর লিঙ্কড টু দ্য রুট অর নট। আচ্ছা, ফ্যাক্টগুলো থেকে আমরা এটাও জানতে পারছি যে তাদের মাতৃভূমির জন্য তাদের কতটা টান রয়েছে বা কার কতটা টান রয়েছে। অলসো দ্য প্যাসেজ টেলস আস হাউ দ্য বাংলাদেশিস কানেক্ট টু দ্যার মাদারল্যান্ড। সো আমরা কিন্তু কয়জন থাকে সেটা দেখতে পাচ্ছি, তারা কীভাবে যোগাযোগ করে দেখতে পাচ্ছি, কার টান বেশি দেখতে পাচ্ছি, একজন কীভাবে সাহায্য করে সেটা দেখতে পাচ্ছি। সো অনেক ধরনের ব্যাপার কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। কোয়াইট আ ফিউ অফ দ্য ওয়ার্ডস ইউজড ইন দ্য প্যাসেজ এন্ড উইথ ly এখানে ড্যাশ মানে হলো যে ওয়ার্ডের শেষে ly আছে, যেমন হচ্ছে নাইসলি। তো এই ly এর কথা তারা বলছে, সাচ অ্যাজ, এই যেখানে তারা অলরেডি একটা এক্সাম্পল দিয়েছে আরও দুটো, প্রিডমিনেন্টলি, কমপ্লিটলি, যেখানে ly দিয়ে যে শেষ হচ্ছে। সো মেক এ লিস্ট অফ দিস ওয়ার্ডস। আচ্ছা, তো ly দিয়ে এরকম শেষ হয়, ধরো যে নাইসলি, প্রিডমিনেন্টলি, কমপ্লিটলি, ly দিয়ে শেষ এরকম একটা কিছু ওয়ার্ডের লিস্ট বানাতে হবে। হোয়াট পারপাস ডু দে সার্ভ, ওকে, তারা কি পারপাসে, কি হচ্ছে, তাদেরকে দেওয়ার মাধ্যমে কি হচ্ছে। হোয়াট পার্টস অফ স্পিচ ডু দে বিলং টু, তাদের পার্টস অফ স্পিচটা কি। নাও মেক সেন্টেন্সেস অন ইউর ওন ইউজিং দিস ওয়ার্ডস। সো প্রথম হচ্ছে আমরা বলবো তারা কি পারপাস সার্ভ করে, তাদের পার্টস অফ স্পিচ কোনটা সেটা আমরা বলবো, আর আমরা বলবো যে তাদেরকে নিয়ে আমরা কী ধরনের সেন্টেন্স বানাতে পারি। সো বন্ধুরা, আমি কিছু আইডেন্টিফাই করতে পেরেছি, অল্প কিছু, তোমরা আরও কিছু আইডেন্টিফাই করতে পারো অবশ্যই। সো আমি যেগুলো আইডেন্টিফাই করেছি সেগুলো হলো লার্জলি, গ্র্যাজুয়ালি, ড্রামাটিক্যালি, প্রাইমারিলি। সো সবগুলো লাস্টে কিন্তু ly আছে। সো আমরা হচ্ছে প্রথমে দেখবো কি পারপাস, তারপরে দেখবো পার্টস অফ স্পিচ, তারপরে দেখবো সেন্টেন্স। লার্জলিতে আসি। লার্জলি পারপাসটা ছিল
যে কী কারণে শো করা হয়েছিল বলো তো? সেন্টেন্সটা এরকম ছিল যে টু শো হোয়াট টাইপ অফ পিপল অ্যান্ড দ্য ক্লাস অফ পিপল ইন দ্য ইউকে ইন দ্য বিগিনিং। যে প্রথমে যে ইউকেতে যেত তাদের মধ্যে লার্জলি কোন ধরনের মানুষ যেত, সেন্টেন্সটা এরকম ছিল কিন্তু আমাদের প্যাসেজে। সো দ্য পারপাস ওয়াজ টু শো যে যতজন যাচ্ছে ইউকেতে তাদের বেশিরভাগ মানুষ বা লার্জলি তারা কোন টাইপের মানুষ, তারা কোন ক্লাসের বা কোন অকুপেশনের মানুষ ছিল, সেটি ছিল আমাদের লার্জলি পারপাস। দ্য পাস অফ স্পিচ ইজ অ্যাডভার্ব and the sentence, we can make a sentence, Bangladeshi migrants in the UK are largely settled in London. Okay, so largely আমাদের হয়ে গেল। গ্র্যাজুয়ালি কিভাবে ইউজ করা হয়েছে? সো গ্র্যাজুয়ালি আমাদের এখানে ইউজ করা হয়েছে আমাদের যুক্তরাজ্যে বাংলাদেশি অভিবাসীদের প্রভাব সম্পর্কে বর্ণনা করার জন্য, অথবা ডিসক্রাইবিং দ্য এফেক্টস অফ বাংলাদেশি মাইগ্রেশন ইন দ্য ইউকে। সো ব্যাপারটা কিন্তু খুব স্লোলি হয়েছে, এমন না যে একদিনে 2 লক্ষ 3 লক্ষ বাংলাদেশি ওখানে চলে গেছে। সো ব্যাপারটা খুব গ্র্যাজুয়ালি হয়েছে, এই কারণে গ্র্যাজুয়ালিটা ইউজ করা হয়েছিল। দ্যাট ইজ দ্য পারপাস অফ গ্র্যাজুয়ালি। পাওয়ার অফ স্পিচ হচ্ছে অ্যাডভার্ব, কারণ এটা দেখাচ্ছে যে মাইগ্রেশনটা, যে অ্যাকশনটা, যে ভার্বটা, সেটা কীভাবে হয়েছে। এটা একটা অ্যাডভার্ব, কারণ হচ্ছে যে এই যে মাইগ্রেট করা হলো, যে অ্যাকশনটা, এই অ্যাকশনটা কীভাবে হয়েছে, কতদিন ধরে হয়েছে, এটা কি খুব ফাস্ট হয়েছে, স্লো হয়েছে, গ্র্যাজুয়ালি। সো ইট ইজ অ্যান অ্যাডভার্ব বিকজ ইট ইজ ডিসক্রাইবিং অ্যান অ্যাকশন, এই মাইগ্রেট করার অ্যাকশন। সো ইট ইজ অ্যান অ্যাডভার্ব। সেন্টেন্সে যদি ইউজ করি, the Bangladeshi diaspora in the UK is gradually increasing dramatically. Dramatically পারপাসটা কীরকম ছিল বলো তো বন্ধুরা? তোমরা যদি মনে না থাকে তাহলে আরেকবার একটু প্যাসেজটা পড়ে আসতে পারো। showing how the number of Bangladeshi migrants in the UK increased. তো বন্ধুরা গ্র্যাজুয়ালি, যেটা বলেছিলাম যে গ্র্যাজুয়ালি আমাদের এখান থেকে যাচ্ছে ভালো কথা, কিন্তু গ্র্যাজুয়ালি আমাদের প্রভাবটা বিস্তার হচ্ছে সেটা আমরা বলতে পারি, কিন্তু ড্রামাটিক্যালি আমাদের পপুলেশনটা কিন্তু ওখানে খুব ড্রামাটিক্যালি বেড়েছে। কখন? ওই যে আমাদের ওয়ার্ল্ড ওয়ার 2 এর পরে ব্রিটেন থেকে যে খুব দ্রুত কিছু শ্রমিক নেওয়া হচ্ছিল, তখন কিন্তু আমাদের যে বাংলাদেশের পপুলেশন সেখানে খুব বেশি করে বাড়ছিল, খুব ড্রামাটিক্যালি বাড়ছিল। সো এই ওয়ার্ডের পারপাস ছিল এটা বোঝানো যে কীভাবে ওই টাইমটাতে বাংলাদেশের পপুলেশন সেখানে বেড়েছিল। সো ড্রামাটিক্যালি পারপাস ছিল সেরকম। পার্ট অফ স্পিচ হচ্ছে এখানে ওয়ান সেকেন্ড অ্যাডভার্ব, যে কীভাবে পপুলেশন বাড়ছে, এটা কিন্তু একটা অ্যাকশন, যে একটা পপুলেশন বাড়ছে, ইট ইজ ইনক্রিজিং, রাইট? সো কীভাবে বাড়ছে সেটাকে ডিসক্রাইব করার জন্য, একটা ভার্বকে ডিসক্রাইব করার জন্য, অ্যাকশনকে ডিসক্রাইব করার জন্য যে ওয়ার্ডটা, সেটা হচ্ছে একটা অ্যাডভার্ব। পার্ট অফ স্পিচ হয়ে গেল অ্যাডভার্ব। A sentence could be the status of Bangladeshi migrants in the UK has risen dramatically. Primarily পারপাসটা এরকম ছিল টু শো দ্য ইন্টারেস্ট অফ বাংলাদেশি মাইগ্রেন্টস টু লিভ ইন দ্য ইউকে। তো ঠিক আছে, তো প্রাইমারিলি আমাদের বাংলাদেশিদের যে ইন্টারেস্ট সেটা কী ছিল, মানে তারা ওখানে কী জন্য যাচ্ছিল বা কারা যাচ্ছিল, কেন যাচ্ছিল, সেটা বোঝানোর জন্য প্রাইমারিলি ওয়ার্ডটা আমাদের প্যাসেজ ইউজ করা হয়েছিল। অফকোর্স ওয়ান সেকেন্ড দ্য পার্ট অফ স্পিচ ইজ অ্যাডভার্ব বিকজ তারা কেন যাচ্ছিল এটাকে ডিসক্রাইব করার জন্য, বিকজ সো ইটস অ্যান অ্যাডভার্ব, যে একটা অ্যাকশনকে ডিসক্রাইব করছে, ইটস অ্যান অ্যাডভার্ব। সেন্টেন্স হতে পারে বাংলাদেশি ডায়াসপোরা ইন দ্য ইউকে প্রাইমারিলি ইট রাইস অ্যান্ড ফিশ, তারা হচ্ছে ভাত আর মাছ, ভাতে মাছে বাঙালি। সো এটা একটা সেন্টেন্স হতে পারে। উইথ দ্যাট উই আর ডান উইথ এ ভেরি ইন্টারেস্টিং এক্সারসাইজ, যে LY দিয়ে ওয়ার্ডগুলো লিস্ট করো। তোমরা কিন্তু বন্ধুরা তোমাদের মতো করে আরও ওয়ার্ড লিস্ট করতে পারো, সাথে সাথে সেগুলো পারপাস, তাদের পার্ট অফ স্পিচ আর সেন্টেন্সগুলো টেবিল আকারে সাজিয়ে নিতে পারো। খুব লম্বা আর খুব ইন্টারেস্টিং একটা লেসন আমরা পড়ে ফেললাম। তো বন্ধুরা এই প্যাসেজটা পড়ার পরে কিন্তু আমার একবার ইচ্ছা হচ্ছে আমি একবার লন্ডনে গিয়ে আমাদের যে প্রবাসী বাংলাদেশি আছে তাদের সাথে একবার দেখা করি। এই লেসনটা আমাদের সাথে দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। আশা করি নেক্সট লেসনে তোমরা আমাদের সাথেই থাকবে। তোমাদের সবার জন্য অনেক শুভকামনা। স্কিল আর পড়ালেখার জন্য যা কিছু প্রয়োজন একটি অ্যাপেই পাওয়া যাবে সকল সলিউশন। 10 মিনিটস নিয়ে যে কোনো জিজ্ঞাসায় কল করুন 16910।